সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আজকের ট্যাগলাইন হচ্ছিল অর্থ না অনর্থ, মানে এটা অনেকগুলো মিনিং হয়। একটা হচ্ছিল টাকার অঙ্কে অর্থ, অনর্থ মানে ওই অর্থের মিসইউজ। আবার আরেক দিক থেকে অর্থের যাতে শব্দার্থতা ঠিক আছে কিনা সেই অর্থ বুঝায়। আবার অনার্থ হলে যে এটা আসলে মিনিংটাও পুরো চেঞ্জ হয়ে যায়। মানে এইগুলো হচ্ছিল বাই স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড অনেক কথাবার্তা নিয়েই আসলে আজকে আমাদের স্টুডিওতে আমাদের স্বাগত জানাতে হচ্ছে দুজনকে। বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এবং পরিচালক, সম্প্রতি খুব আলোচনার জন্ম দিয়া এবং একই সঙ্গে সমালোচিত হওয়া নাজমুল ভাই। নাজমুল ইসলাম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। এবং একই সঙ্গে সিনিয়র সাংবাদিক আমাদের আরিফুল্লাহ রনি। আপনি আজকে আমরা দুজনকে পেয়েছি এবং এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো, ওগুলো কিছুটা স্পর্শকাতর বটেই, যেহেতু ফাইন্যান্সের ব্যাপার আছে, আপনি যেহেতু ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান। আবার একই সঙ্গে হচ্ছিল আপনার কথার অর্থটা কি মিস ইন্টারপ্রিটেশন হলো কি না। রনি আবার বলবে গণমাধ্যমের ব্যাপারে, গণমাধ্যম নিয়ে বিসিবি যে মেসেজটা সবাইকে দিয়েছে সেটাও কি ইন্টারপ্রেটেড ঠিক মতো হয়েছে না ওইখানেও অনর্থ আছে। তো এইসব নিয়ে কথা বলার জন্যই আপনাদের মূলত আনা। এবং নাজমুল ভাই, আসলে তো আপনি একটা বেশ রোলার কোস্টার রাইডে সওয়ার হয়েছেন সেই বিসিবি ইলেকশন থেকে। একটু যদি ব্যাখ্যা করেন এই অর্থ অনর্থের কোন জায়গায় ফাঁসের মধ্যে পড়ে গেছেন কিনা। অর্থ অনর্থ দুটো সবসময় এটা পরস্পরের সাথে সাংঘর্ষিক অবস্থা, এটা চলতে থাকবে। এটার কোনো এটা অনাদি অনন্তকাল পর্যন্ত চলবে। এটার কোনো শেষ হবে না। তো যার ফলে আমার কথা যদি বলেন তাহলে অবশ্যই আমি এটার একটা দোলাচলের মধ্যে আছি। আমি চ্যালেঞ্জের ভিতরে আছি। সেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে, সেইটা মনে করেই আমি কাজ করছি। আর অর্থকে যখন অর্থের মতো করে কাজ করতে পারবো তখন সেটা সত্যিকার অর্থে একটা অর্থ বহন করবে, আর যখন সেটা করতে পারবো না তখন সেটা অনর্থের দিকে চলে যাবে। এটাই স্বাভাবিক। সেই অনর্থের তো বেশ কিছু শ্বেতপত্র আকারে আপনার সামনে আপনাদের কাছ থেকে অনেকে আশা করছে। এটার কাজের পরিধিটা কত দূর এসছে? এটার কাজের পরিধি মানে এটা কি শেষের দিকে কিনা? অতীত এবং বর্তমান দুটো মিলাই এটা। এটা 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 অতীতের কিছু কাজ নিয়ে আমরা কাজ করছি এবং বর্তমানেরও কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি, যেগুলো হয়তো আমি শ্বেতপত্র বলবো না, অতীতেরগুলোকে আমি বলবো শ্বেতপত্র, বর্তমানগুলোকে আমি বলবো যে একটা অনিয়ম হয়ে যাওয়ার পরে সেটাকে শ্বেতপত্র প্রকাশ করার থেকে আমি মনে করি অনিয়মকে যদি আমরা বাধা দিতে পারি, অনিয়মকে যদি আমরা নিয়মের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। তাহলে আমি আসলে প্রোঅ্যাক্টিভ থাকতে চাই। ইনঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ হওয়ার থেকে আমি প্রোঅ্যাক্টিভ থাকাটা পছন্দ করি। এই প্রোঅ্যাক্টিভ শব্দটা খুবই মজার। এটাও কিন্তু আবার ক্রিয়াশীল, প্রতিক্রিয়াশীল অনেক অর্থে করে। বিসিবি কি একটু বেশি প্রতিক্রিয়াশীল হয়ে গেছে কিনা গণমাধ্যমের প্রতি? বেশি না, চরম মাত্রায় হয়েছে আমি বলি। মানে এটা অর্থটা কি ঠিক ছিল না, মানে আসবেন না বা ইনভাইটেশন ছাড়া যাবেন না? দেখুন, এটা হতে পারে। আমাদের নিজস্ব ফোরামে যখন আলোচনা হয়েছে, আপনিও জানেন যে আমি বলেছি যে বিশ্বের আর কোনো দেশে বোর্ডে জার্নালিস্টরা প্রতিদিন যেতে পারে না। তো সেটা খুবই আন্ডারস্ট্যান্ডেবল যে তারা করতেই পারেন। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাস্তবতা একটা ডিফারেন্ট আছে। সেই ডিফারেন্টটা হলো যে বিশ্বের বেশিরভাগ দেশেই আপনার ক্রিকেট কিন্তু এককেন্দ্রিক না, একটা শহর একটা মাঠ কেন্দ্রিক না। আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান যে কোনো জায়গাতেই যান, প্রত্যেকটা রাজ্য অ্যাসোসিয়েশন আছে কিংবা তাদের আলাদা আলাদা সেন্টার আছে, আলাদা আলাদা হাব আছে। সো ওই প্রতিদিন একটা মাঠে একটা কেন্দ্রিক সব কিছু যেতে হয় না। কিন্তু আমাদের যেহেতু একটা কেন্দ্রিক একটা কিছু মাঠেই ওই বোর্ড আবার এবং হোম অফ ক্রিকেট সব একই জায়গায়, তো জার্নালিস্টদের প্রতিদিন যেতে হয়। সো এটা হলো বাস্তবতা। সেই বাস্তবতা মেনে নিয়েই কিন্তু বিসিবি অ্যালাউ করে আসছে এতদিন। সো তখন যখন আপনি এত বড় ডিসিশনটা নেবেন যে জার্নালিস্ট আপনি রেগুলার অ্যালাউ করছেন না, তখন উচিত ছিল ডেফিনেটলি যে জার্নালিস্টদের সঙ্গে আলোচনা করা। তারা বিভিন্ন ইস্যুতে জার্নালিস্টদের সঙ্গে আলোচনা করেন। আমি বলছি না গণহারে সব জার্নালিস্টের সঙ্গে আলোচনা করতে হবে। জার্নালিস্ট, ক্রীড়া সাংবাদিকদের 3টা সংগঠন আছে, সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আলোচনা বিভিন্ন ইস্যুতে হয়েছে। আপনি বসেছেন, আমি বসেছি, বিভিন্ন সময় বসেছি, তাই না? এবং সেগুলো এর চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ ইস্যুতেও আমরা বসেছি। সো তাদের সেই আন্তরিকতা ছিল। কিন্তু এখন যখন এত বড় একটা ডিসিশন হলো, এটা আমার মনে হচ্ছে আউট অফ দ্য ব্লু হুট করে তারা নিয়েছেন। কোনো একটা রাগ, কোনো একটা প্রেক্ষিতের কারণে হতে পারে, কিছু নিউজ পছন্দ হয়নি, হতে পারে কিছু বাজে নিউজও হয়েছে যেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। সেটা হয়েছে, সবকিছু হতে পারে, সবকিছু সমাধান আছে। মাথা ব্যথার জন্য, যেটা শ্বশুর হওয়ার আগে বলছে, মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলাটা আসলে সমাধান না। এটা আরো ভালো ওয়েতে, আরো মিজার্ড ওয়েতে হতে পারতো। এখন মনে হচ্ছে যে চাপিয়ে দেওয়া হয়েছে হুট করে। দেখুন, বিসিবি প্রেসিডেন্টের এগেনস্টে যেমন 2-1টা নিউজ হয়েছে, তার দেশ ছেড়ে চলে যাওয়ার নিউজটা যে কয়েকটি মিডিয়া করেছে, ডেফিনেটলি সেটা বড় ভুল করেছে তারা, এবং তারা অ্যাপোলজি দিয়েছে অলরেডি। অ্যাপোলজি দিলেও আসলে ক্ষতিটা পুষিয়ে যায় না, আমি মনে করি। জার্নালিস্টদের পক্ষ থেকেই বলছি, ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় না। তার এই ধরনের একটা সেন্সিটিভ নিউজ করার আগে অবশ্যই
100 বার ভাবা উচিত ছিল। আমি যদি নর্মাল নিউজে 10 বার ভাবি, এখানে 100 বার ভাবা উচিত। সেই ভুল তারা করেছেন। দ্যাট ডাজন্ট মিন যে তুমি তার মাঠে ঢোকা বন্ধ করে দেবে। আবার একটা বিসিবি প্রেসিডেন্টের এগেন্স্টে ফিক্সিংয়ের একটা ব্যাপার হয়েছে, সেখানে এটা কিন্তু কোনো মিডিয়া নিউজ করেনি, একটা নাম সর্বস্ব ফেসবুক পেজে সম্ভবত হয়েছিল। এবং ইভেন আমি পার্সোনালি বলছি, আমি অনেস্টলি বলছি, আমি জানতামও না যে এরকম নিউজ হয়েছে। যখন বিসিবি প্রেস রিলিজ দিয়েছে তখন আমি জানলাম যে আচ্ছা এই ধরনের নিউজ হয়েছে। পরে আমি খুঁজতে দেখলাম যে কোথাও কোনো মেইন স্ট্রিম মিডিয়া তো নাই, কোনো মিডিয়াতে নিউজ হয়নি। তো একটা ফেসবুক পেজে যখন এরকম হয়, এটার জন্য আমি জিডি করলাম বা এত রিয়াক্ট করলাম, মিডিয়া বন্ধ করে দিলাম, সেটা আমার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে পার্সোনালি। তো যেটা বলছিলাম আপনার প্রশ্নের উত্তরে এটা হলো যে এটা যদি হতে পারতো অনেক মেজার ওয়েতে আলোচনা করে, এবং বিভিন্ন সময় আমরা তো বলেছি যে জার্নালিস্টদের আসলে মাঠে ঢোকার ক্ষেত্রে বা যে ধরনের নিউজের কথা বলা হচ্ছে ওগুলো আমরা ওগুলো এনজয় করি না। বসুন ভাই, আপনারা জানেন আমরা যারা সত্যিকার অর্থে সাংবাদিকতা চর্চা করতে চাই, সো আমরা বিভিন্ন ওয়ে কিন্তু বলে দিয়েছিলাম বিসিবিকে যে এই ওয়েগুলো করলে আসলে এই জিনিসগুলো আটকানো সম্ভব। তারা কিন্তু সেগুলো করার নেই। এখন আলটিমেটলি এই যে মাথা কেটে ফেলতে চাচ্ছে না। মানে এখন তো সাপের মাথা কাটার মতো অবস্থা হয়ে গেল নাজমুল ভাই। মানে এই যে আপনি তামিম ইকবালকে নিয়ে একটা কোশ্চেন উঠেছিল, সেটা আপনি অনেকটা রাগত সত্ত্বে, আমি এই প্রসঙ্গটা আনতে চাইনি। আপনি আসলে যেহেতু যে অর্থ অনর্থের ব্যাপারটা আছে, এটা কি মনে হয় যে এটা মিস ইন্টারপ্রিটেশনটাও অনেক অংশে দায়ী, বা অনেক সময় তামিমের কথাটাকেও যেভাবে অনেকে ইন্টারপ্রিট করেছে সেটাও অনেকাংশে দায়ী, যে তার উপর জোয়ালটা রেখে অনেকে হয়তো বা একটা ফসল তুলুন? মিস ইন্টারপ্রিটেশনটা অবশ্যই একটা এটা কি আপনার ক্ষেত্রে, তামিমের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে? আমরা ইংরেজিতে দুইটা শব্দ ব্যবহার করি, একটা হচ্ছে ডিনোটেশন, একটা কনোটেশন। তো এই ডিনোটেশন কনোটেশন এই দুইটার পার্থক্যটা যখন আমরা কোনো কারণে মানে গ্রস ওয়েতে যদি আমরা একটা ভুল করি এটার পার্থক্য বুঝতে, তখনই বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। আপনি তামিমের কথা বলেন বা পরবর্তীতে আমার আরও কিছু মন্তব্য নিয়ে কথা বলেন, সবগুলোতেই আমি দেখছি যে এই ডিনোটেশন এবং কনোটেশনের একটা বড় ধরনের পার্থক্য বিরাজমান। তো এই পার্থক্যগুলি যারা বৃহৎ অর্থে দীর্ঘদিন থেকে যারা সাংবাদিকতা করেন, যারা সাংবাদিকতার মূল বাস্তবতা যারা অনুধাবন করে সাংবাদিকতা করতে পারেন, তাদের পক্ষে আমি বিশ্বাস করি যে তাদের পক্ষে এই ভুলগুলি করা অনুচিত, যদিও কেউ কেউ অনেক সময় করে থাকেন। তো এই ভুলগুলি করলেই বড় ধরনের সমস্যাটা তৈরি হয়, যে এই সমস্যাটা তৈরি সেটা আছে। কিন্তু আবার একই সঙ্গে বোর্ড পরিচালকদের একটু মানে ধরেন আপনার ইনসিডেন্টটা যদি আমি বাইরেও রাখি, একজন পরিচালক তো বলগাহীন কথা বলেই যাচ্ছেন বিভিন্ন জায়গায়। তো এইটাকে কে সামাল দিবে? এটা তো গণমাধ্যম সামাল দিতে পারবে না। মানে বলগাহীন কথা, এই যে একটা বলে দিল যে আপনার সিম্পল ওয়েতে যে ৩রা আগস্টে একজন থাকলেন, উনি থাকলেন কিভাবে, এইগুলো তো আসলে কিছুটা অফেন্সিভও বটে। আপনাদের সঙ্গে যে এই কথার যে লড়াই, এটা তো কিছুটা ক্রাইটেরিয়া মিট আপ করেই তো লড়াইটা করতে হবে। এখন যদি হয় যে পার্সোনাল এটাকে চলে যাওয়া, এটা শুধুমাত্র একজন পরিচালককেও যদি আমি বলি তাহলে আবার তার প্রতি অন্যায় করা হবে। হয়তো বেশ কয়েকজন পরিচালকও অনেকভাবে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেন। গণমাধ্যম আপনারা যদি ইনফরমেশন সোর্সেসটা বন্ধ করে দেন, এটা আমার ব্যক্তিগত ক্যাপাসিটি, আপনার সঙ্গে কথা হয়েছে, অন্য জায়গায় কথা হয়েছে, তাহলে ইনফরমেশনগুলো আরও বেশি সারফেস করবে। এতে আরও আপনাদের ডিল করাটা কঠিন হবে। এমন না যে এই ভিউ ব্যবসার সঙ্গে সবাই জড়িত। ঠিক, ভিউ ব্যবসার সাথে ডেফিনেটলি সবাই জড়িত না। তবে একটা অনেক সময় হয় কি, পরিস্থিতি এমন অবস্থায় চলে আসে যে যখন চাইলেও ওটাকে স্বাভাবিকভাবে স্বাভাবিক করা যায় না। স্বাভাবিক করা যায় না, আমি এই জন্য বলছি স্বাভাবিকভাবে স্বাভাবিক করা যায় না। তার কারণ হচ্ছে যে আপনি একটা স্বাভাবিক পন্থা হলো যে কিছু একটা সমস্যা হলো আলাপ আলোচনা করে সেটা সমাধান করা, কিন্তু পরিস্থিতি যদি এমন একটা পর্যায়ে চলে যায় যে তখন আলাপ আলোচনার পরিস্থিতিটাই হয়তো থাকে না, যদি না থাকে তখন কিন্তু আপনি একজনকে আক্রমণ করলেন, সে আবার আরেকজনকে আক্রমণ করলো। অবস্থাটা এখন এমন হয়ে গেছে যে আক্রমণাত্মক অবস্থাটাই স্বাভাবিক হয়ে গেছে। তো যেই জিনিসটা নাজমুল ভাই, মানে আমি রনিকে এই ব্যাপারটাই আলাপ করব, তবে তার আগে রনি, আমাদেরও মনে হয় গণমাধ্যমের যে এটা আসলে অর্থ অনর্থ, মানে অনেকগুলো, যেহেতু অনেকগুলো মিনিং, সবগুলো ছিল ডাবল স্ট্যান্ডার্ডও হতে পারে, অনেকগুলো ছিল ডাবল মিনিংও হতে পারে। আমরা একটু দেখে আসতে চাই কালকে গণমাধ্যমের কোশ্চেনের যে ভঙ্গির সঙ্গে আবার সাবেক অধিনায়কের যে অ্যান্সারের ভঙ্গি, এটা আসলে কতটুকু ম্যাচ করছে। কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? বাট হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার অনেস্টলি বলি, আমি পার্সোনালি, নট পরিচালক হিসেবে,
আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আমি ডিভাইড করছি না, ডিভাইড আপনি আপনি নিয়ে আসছেন, আপনি নিয়ে এটা তো আইসোলেটেড কোনো ইনসিডেন্টটা আমার কাছে মনে হয় নাই, কারণ কোশ্চেন করবেই, এটা খুব স্বাভাবিক। তার টাইপ অফ কোশ্চেনের অ্যারোগেন্সও থাকতে পারে, খুব পোলাইটনেসও থাকতে পারে, আবার দ্য ওয়ে পিপল হ্যাভ বিন রিজেক্টিং টু গিভ দেম দ্য অ্যান্সার্স, তো ওইটা নিয়েও তো অনেক রকম অর্থ হতে পারে যে তারা কি তাহলে মানে গণমাধ্যমকে মুখোমুখি হতে সাহস পাচ্ছেন না। দেখুন, এটার ব্যাকগ্রাউন্ড আছে বলে সিচুয়েশনটা এরকম হয়েছে। যেটা বলছিলাম একটু আগে যে মানে যেহেতু একটা নিষেধাজ্ঞা এসেছে বা বিধিনিষেধ এসেছে, তারপর ফার্স্ট প্রেস কনফারেন্স কিন্তু এটা ছিল। এর মধ্যে আসলে দুটো সাংবাদিক দুটো সংগঠন থেকে বিসিবিতে চিঠি দেওয়া আছে, তিনি কিন্তু বা বিসিবির পক্ষ থেকে কোনো রিপ্লাই কিন্তু অফিসিয়ালি দেওয়া হয়নি, আনঅফিসিয়ালি সেভাবে কিছু বলা হয়নি। সো সব কিছু মিলিয়ে একটা বিস্ফোরণ মুখ একটা পরিস্থিতি ছিল। কোনোভাবেই যেভাবে কোশ্চেনটা হয়েছে সেটা আমি কোনোভাবেই ডিফেন্ড করতে পারি না, বা সেটা করা উচিতও না, নো ওয়ে। মানে যেমন আপনি দেখেছেন পাবন ভাইকে কি কঠিন পরিস্থিতির মুখে আমরা বছর পর বছর ফেলেছি, আমাকে প্রেস কনফারেন্সে নিষিদ্ধ করা হয়েছিল, পাবন ভাইকে প্রশ্নের মুখে ফেলেছি, এবং পাবন ভাই আপনি মিথ্যা কথা বলছেন আমি বের করে দেখিয়েছি, আমি এভাবেও বলেছি, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমি ওখানে ঝগড়া করতে যাচ্ছি, টু বি অনেস্ট। হ্যাঁ, আমার কাছে তো আমার সেই স্ট্রং লজিক ছিল। তো সেভাবেই হওয়া উচিত। আমি মনে করি সেটা কখনোই ধমকাধমকি বা জিনিসটার মানে সেই জায়গায় যাওয়া উচিত না, মনে হচ্ছে যে আমি শাসাচ্ছি, সেরকম যাওয়া উচিত না। বাট যখন একজন জার্নালিস্ট এরকম প্রশ্ন করবে, তখন যিনি উত্তর দিচ্ছেন তাকেও আসলে তার দায়িত্বের জায়গাটা মনে রাখতে হবে। এটা আমি পার্সোনালি পাইলট ভাইকে কিন্তু বলছি কালকে প্রেস কনফারেন্সের পরে, আমি এখানে অন রেকর্ড বলতে পারি, পাইলট ভাইকে বলেছি যে আপনি যেটা করতে পারেন উচিত হলো যে ওখানে নো কমেন্টস বলে, বা ওই যে তিনি বললেন যে আপনার প্রশ্ন ধরানো আমার পছন্দ নেই, আমি চলে যাচ্ছি, তখন যদি তিনি চলে যেতেন তাহলে হয়তো ব্যাপারটা বাড়তো না। কিন্তু এটা তিনি কোয়াব একটা প্রেস রিলিজও দিয়েছে যে এটা মানে অনেক Definitely. এটা দেয়ারই কথা, কারণ সাবেক অধিনায়ক হিসেবে খালেদ মাসুদ পাইলট তার কোনো মানে ফেরারই আসা না, প্রশ্নই আসে না। আমাদের ন্যাশনাল আইকন, ফরমার ক্যাপ্টেন, খুবই রেসপেক্টেড একজন ফিগার। সো যেটা হতো যে ডেফিনেটলি তাকে এভাবে প্রশ্ন করা, যদিও গণমাধ্যমকে ব্যান করার পেছনে তার বড় একটা কন্ট্রিবিউশন আছে বলে আমরা বিসিবি করিডোরে শুনতে পাই। আমি দুটোকে লিঙ্ক আপ করছি না, যদি থাকে সেই দায় ডেফিনেটলি তার, কিন্তু আমি দুটোকে লিঙ্ক আপ করছি না এই কারণে যে ডেফিনেটলি প্রশ্নটা আরো মিজার্ড ওয়েতে ভালোভাবে করা উচিত ছিল। পাইলট ভাই প্রফেশনাল জায়গা থেকে উচিত ছিল যে নো কমেন্টস বলা, তিনি যদি উত্তর দিতে না চান বা আমার দায়িত্ব না এটা, আমি গ্রাউন্ড সেট প্রেস কনফারেন্সে এসেছি, এটা বলে চলে যাওয়া, কিংবা ওই যে রাজ্জাক যখন তাকে টেনে নিয়ে চলে যাচ্ছিলেন তখন যদি চলে যেতেন তাহলে জিনিসটা হয়তো এত এই পর্যায়ে আর যেত না, কিন্তু তিনিও বারবার ফিরে ফিরে এসে উত্তরগুলো দিচ্ছিলেন। সো মানে এটা আমাদের মনে হয় এই যে মানে কিছু জায়গায় আমাদের মনে হয় এখন ফাইন টিউনিং না, আমাদের মনে হয় কিছু জায়গায় বলগা দেওয়ার সময়ও চলে আসছে। সবাই সব প্ল্যাটফর্মে সব জায়গাতে যদি হয়, এটা তখন হয় কি যে নাজমুল ভাইরা হয়তো তখন ভাবেন এভরিবডি ইজ ডুইং দ্য ভিউ বিজনেস হিয়ার। সেই সংখ্যাটা খুবই কম, কিন্তু হয়তোবা তারাই এখন অনেক আপার হ্যান্ডে, যে কারণে নাজমুল ভাইদেরও ভয় পেতে হয় অনেক কিছুতে। না হলে ওই করার জন্য সবাইকেই কেন আটকাতে হবে? আমি বলছি না কাউকে নির্দিষ্ট করে বলেন, বাট এই রিলস বানানো, তারপর অনেক কিছু মিলিয়ে আসলে অনলাইন প্ল্যাটফর্মগুলো চলে, সেটা যেমন অস্বীকার করা যায় না। 137 উইকেটের মতো এত বিশাল একটা গল্প, যেখানে আপনার হাত দিয়েই বাজেটটা যাবে, এই গল্পটা কালকে আমরা অনেকভাবে আরও ভালো বিশদভাবে আমরা এটা নিয়ে রিপোর্ট করার কথা। মাঠে ক্রিকেট যদি থাকতো, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যদি এই মুহূর্তে খেলতে যেত, তাহলে হয়তো বা এই জিনিসগুলো আমাদের স্কিপ করা লাগতো। কারণ মাঠে ক্রিকেট থাকলে আপনার কোথায় 5 জন বেশি ডাব খেলো, 10টা ডাব কম খেলো, এটা খুব তখন লিনিয়ার একটা ব্যাপার হয়ে যায়। আপনি একটু যদি বলেন এই যে 137 উইকেটের ব্যাপার, এটা বাংলাদেশের ক্রিকেটের হয়তো স্ট্র্যাটেজিক কারণে হয়তো আমাদের এটা তৈরি করতে হচ্ছে, এটা কত টাকার বাজেটে কালকে খালেদ মাসুদ পাইলট এটা পুরো পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারেন একটু এই অর্থের ব্যাপারটা একটু বলেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি রিসেন্টলি দেখেছেন যে আমাদের প্রেসিডেন্ট একটা ঘোষণা দিয়েছে 100 দিনে 100 উইকেট। আচ্ছা, এটা আমাদের জানা নেই, আমার জানা নেই। 100 দিনে 100 উইকেটের একটা ঘোষণা দিয়েছেন উনি, এবং সেইভাবেই আমরা কাজ করছি। আমাদেরকে উনি পরামর্শ দিয়েছেন যে 100 দিনে 100 উইকেটের তো সেই বিবেচনাতেই 100 দিনে 100 উইকেটের বিবেচনাতেই এই পুরো দেশ জুড়ে একটা উইকেট তৈরি করার প্রোগ্রাম নেওয়া হয়েছে হাতে। যে এই উইকেটগুলি শুধুমাত্র যে মানে একটা কনফিউশন তৈরি হয়েছিল আমাদের, শুরুর দিকে একটা নিউজ এসেছিল যে পূর্বাচলে 95 লাখ টাকার উইকেট তৈরি করা হচ্ছে। আচ্ছা, তো সেটা আসলে সঠিক নিউজটা ছিল না, খবরটা সেটা সঠিক ছিল না। সেই 137টা উইকেট, এই 137টা উইকেটের ভিতরে 41টা হচ্ছে গেম উইকেট, ম্যাচ উইকেট, আর বাকি 76টা হচ্ছে প্র্যাকটিস উইকেট। এই 76টা প্র্যাকটিস উইকেটের ভিতরে কিছু আছে হচ্ছে আপনার পূর্বাচলে
এবং কিছু এখানে ম্যাচ উইকেটও আছে এখানে, প্লাস হচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে এই 137টা উইকেট। আচ্ছা, এই উইকেটগুলো করাটার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেসেজটা কি দিতে চেয়েছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেসেজটা দিতে চাচ্ছে এটা যে ইনফ্রাস্ট্রাকচার, মাঠের অভাবে খেলা হচ্ছে না বেশিরভাগ জায়গাতেই। আমরা যখন তার মানে কি এটা কি যে মাঠগুলো আছে কয়টা মাঠে হচ্ছে আপনি সব মিলিয়ে অনেকগুলো মাঠ, পুরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, খুলনা, সব মানে অনেকগুলি ভেন্যু, আমি সবগুলি পুরা মানে সব বিভাগ জুড়ে। এটার অর্থ খরচ হচ্ছে কত? অর্থ খরচ হচ্ছে অর্থের জায়গায় আসলে আপনার কাছে বাজেটের মধ্যে আমি দেখেছি এটার জন্য একটা হিসাব হচ্ছে সম্ভবত 95 লক্ষ 70, 80, 90 হাজার এরকম কিছু একটা, ধরেন 96 লক্ষ মানে এটা কি পার উইকেটে না? না পুরো প্রজেক্ট, পুরো প্রজেক্টের জন্য, খুবই মানে নমিনালি বলতে হবে পুরো প্রজেক্টের জন্য। এটা মানে 1 কোটি টাকারও নিচে, 1 কোটি টাকারও নিচে। তো এই যে মানে শুরুর দিকে এই জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তাতে কিন্তু অনেকগুলি প্রশ্নের জন্ম দিয়েছে। যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে পূর্বাচলের মতো জায়গায় 137টা উইকেট কোথায় তৈরি হবে? ওই মাঠ তো মাঠই থাকে না, তাহলে উইকেটই হয় সব। হ্যাঁ, 137টা উইকেট কোথায় তৈরি হবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কয়টা উইকেটের জন্য এই 95 লক্ষ টাকা? আচ্ছা, তো এই প্রশ্নগুলোর কিন্তু সঠিক ব্যাখ্যা আমরা কোনো কারণে হয়তো দিতে পারিনি। জি। তো আজকে যেই ব্যাখ্যাটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে এই 137টা উইকেট হচ্ছে আমার এই 96 লক্ষ টাকার, এবং এর ভিতরে 41টা উইকেট হচ্ছে ম্যাচ উইকেট এবং বাকি উইকেটগুলি হচ্ছে প্র্যাকটিস উইকেট, এবং এগুলি পুরো দেশ জুড়ে ছড়ানো ছিটানো। এই একটু জাস্ট শেষের দিকে বিরতির আগে মানে রনি, এই উইকেট ইনফ্রাস্ট্রাকচার একটা যে ব্যাপারটা আসছে বারবার, এটার অর্থ দ্বারাই বাংলাদেশের ক্রিকেটে এখনো অনেক ভ্যাকুয়াম জায়গা অনেক আগে থেকে ছিল, এগুলো আমাদের ফিলিং করতে হচ্ছে ধাপে ধাপে। মানে আমরা ওই দায়ী এড়াতে পারি না গত বোর্ডগুলো যে তারা এইসব জায়গাগুলো রেখে দিয়েছেন। 137-এর জায়গা হয়তো আর একটু কমতে পারতো, আরও 10টা বাড়তে পারতো, সেটা আরেকটা ডিবেট। তাহলে ক্রিকেটটা কোথায় দাঁড়িয়ে? মানে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি না, আমরা এখানে দাঁড়িয়ে আছি। তারপর হচ্ছে ক্রিকেট স্ট্রাকচারটা নতুন করে তৈরি, মানে আমরা কি স্ক্র্যাচ থেকে শুরু করছি আপনার মনে হয়? অনেক জায়গায় তো তাই, অবকাঠামো সত্যিকার অর্থে সেভাবে যে ডেভেলপমেন্ট হয়নি সেটা তো আমরা বছরের পর বছর ধরেই বলে আসছি। এবং ন্যাশনাল টিমের ফোল্ডের বাইরে যারা, তাদের জন্য তো আসলে বছর জুড়ে অনুশীলনের কোনো সুযোগ সুবিধাই নেই। মানে একটা টেস্ট কান্ট্রিতে এরকম হতে পারে না, 25-26 বছর ধরে টেস্ট খেলছে, এটা হতেই পারে না। এগুলো ভালো উদ্যোগ, এই উইকেটগুলো যদি হয়, আমি পাইলট ভাইকে বলেছি যে হতে পারলে খুব ভালো উদ্যোগ, প্লাস পাশাপাশি এটাও এনশিওর করতে হবে যে উইকেটগুলোতে কারা খেলবে। কালকে আমি পাইলট ভাইকে বলেছি যে আপনি চিটাগাঙ্গে উইকেট বানাবেন, চিটাগাঙ্গে যখন আপনার সিজন থাকে না তখন কি এই ন্যাশনাল ফোল্ডের বাইরে যারা প্লেয়াররা কি মাঠে ঢুকতে পারে? জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গেট দিয়ে ঢুকতে পারে না। প্রথম শ্রেণীর ক্রিকেটারও খেলতে পারে, প্রথম শ্রেণীর ক্রিকেটাররা যখন ন্যাশনাল লিগ শেষ হয় বা সিজন শেষ হয় তারা ঢুকতে পারে না। সো আপনার তো এনশিওর করতে হবে যে সেই উইকেটগুলো কাজে লাগানো। পাইলট ভাইয়ের দায়িত্ব উইকেট বানানো, তিনি উইকেট বানাবেন, কিন্তু বোর্ড পরিচালক বা গোটা বোর্ড সবারই কিন্তু দায়িত্ব যে এই উইকেটগুলো যাতে ইউজ হয়, তাদেরই খেলাটা নিশ্চিত করতে আমরা হবে। মানে যেটা বলছিলাম যে উইকেট ভালো হলে টাকা পয়সা খরচ হচ্ছে, কিন্তু খরচ হলে তো আপনার রাজার ধনও ফুরিয়ে যায় বলে একটা কথা আছে। তো এই যেহেতু বিশ্বকাপ খেলা হচ্ছে না, এখানে কিছুটা অর্থের ঘাটতি থাকবে, সেটা কম হোক আর বেশি হোক, এটা একটা ব্যাপার। কিছু সময় কি আপনার মনে হয়েছে এই বোর্ড যেভাবে ইলেক্টেড হয়ে আসার পর অর্থনৈতিক ব্যাপারগুলো কিছু অ্যানোমালিজ আপনার কাছে এসছে তথ্য, এটাও অনেকগুলো অনর্থ তৈরির পিছনে মানে নেপথ্যে জট পাকিয়েছে? হতে পারে, আবার নাও হতে পারে। মানে আপনি নিজে শিওর না? হ্যাঁ, কারণ হতে পারে আবার নাও হতে পারে। কেন বলছি যে আপনি দেখেন যে একটা অর্থ যদি আপনি উপযুক্ত জায়গায় ব্যবহার করেন, তার যদি একটা ইকোনমিক ভায়াবিলিটি থাকে, আমি ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি বলছি না, আমি বলছি ইকোনমিক ভায়াবিলিটি, যে সেইটা থেকে আপনি যেই সুবিধাগুলো পাওয়া দরকার বলে মনে করেন সেই সুবিধাগুলো যদি আপনি অ্যাকোয়ার করে নিতে পারেন, তাহলে সেই অর্থটা আপনার অনর্থ কোনোদিনই যাবে না। হ্যাঁ, তো অ্যানোমালিজগুলো কি কি পেয়েছেন, এটা কি একটু ধারণা দেওয়া যায় কিনা? মানে কোন ওই গত বোর্ডের কি কি জায়গায় আপনাদের মনে হয়েছে? না, যেগুলি এখন এর ভিতরে তো আপনারা না, আমরা কিছুই জানি না আসলে, আমাদেরকে জানানো হয় না, আমরা এখন আরো অনেক পিছনে আছি। বিভিন্ন ওই মাটি কাটার ব্যাপারটা আমরা জানি, যেটা আপনারা মাটি কাটার সমস্যাটা আমাদের শেষ হয়ে গেছে। আমরা ওটার প্রাথমিকভাবে যারা দোষী তাদেরকে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, এবং তাদেরকে আমরা অতি শীঘ্রই তাদেরকে আমরা একটা শোকজ দিচ্ছি, যে শোকজের উত্তর দেওয়ার পরে তারা কিভাবে উত্তর দিচ্ছে সেটার উপরে তাদের কজনকে পাওয়া গেছে এটা কি একটু বলা যায়? 9-10 জনকে। 9-10 জনকে। এটার সঙ্গে কি কোনো গ্রাউন্ড স্টাফও জড়িত কিনা? বা গ্রাউন্ড স্টাফ জড়িত না, কিন্তু গ্রাউন্ডসের
ভিতরের লোকজন জড়িত আচ্ছা আছে। এইটা শোকজ দেওয়ার পরে আপনারা কি ভাবছেন যে তারা কি অ্যানসারটা দিবে বা না, অ্যানসার তারা- দেওয়ার পরে পরবর্তীতে আপনার পদক্ষেপ নেবেন? হ্যাঁ, হ্যাঁ, যেহেতু তারা- এটা সিআইডি এখন দেখছে। হ্যাঁ হ্যাঁ, তারা যাই অ্যান্সার করুক না কেন সেটার উপরে ভিত্তি করে শাস্তিমূলক কি ব্যবস্থা হওয়া যাবে না যাবে। আমাদের বর্তমান এবং সাবেক দুইটা অংশই আছে আমাদের এই সংশ্লিষ্টতার ভিতরে। রনি, এবার একটু তো ধারণা নিতেই হয় যে আসলে কি অর্থের অঙ্কে কিন্তু বিশাল একটা না, মানে এটা ধরলেই যে বাংলাদেশের ক্রিকেটের সব অর্থের অঙ্ক খুব বড় অঙ্ক না, কিন্তু দ্য ওয়ে ইট হ্যাজ বিন ডান ইজ অ্যালার্মিং। লাইক হট, মানে এটা কি পুরো একটা চেইন অফ কমান্ডের মতো করে এটা চলেছে এটা 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 একটা চক্র হিসাবে কাজ করেছে। রনি? না, এগুলো বের করতে পারলে তো খুবই ভালো। মানে আমরা তো চাই, দেখেন আমরা তো বছরের পর বছর এসব আমরা বলে আসছি, লিখে আসছি। অনেক সময় সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না, অনেক সময় আমাদের তো সীমাবদ্ধতা আছে, কারণ বোর্ড থেকে সেই রকম হেল্প করা হয়নি। সবসময় এগুলো করতে পারলে খুবই ভালো। কিন্তু যেটা হলো যে দেখুন, এই বোর্ড যখন থেকে এখন একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু আমি জাস্ট বলছি যে এই যে কাজগুলো তারা করছেন খুবই ভালো। কিন্তু পাশাপাশি দেশের ক্রিকেটের যে একটা মানে এত বৃহৎ আকারে একটা অস্থিরতা তৈরি হয়েছে যে এই ব্যাপারগুলো আসলে চাওয়া বলে যাচ্ছে। এগুলো যদি তারা করতে পারেন ডেফিনেটলি খুব ভালো। আমি শিওর যার বড় আকারের দুর্নীতিও হয়েছে সেগুলো বের করে আনা উচিত। অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, বোর্ডের সিইও তো এখনও আছে, আমি আর ডিপে যেতে চাই না, সেই সিইও এখনও আছে যার বিরুদ্ধে অনেক অভিযোগ বছরের পর বছর ধরেই আছে। এখন পাবন ভাইরা চলে গেল, ফারুক ভাই আসলেন, ফারুক ভাইয়ের পর বুলুল ভাই আসলেন, সেই সিইও এখনও আছেন। কেন আছেন আমি জানি না। সো ডেফিনেটলি তার হাত ছাড়া কোনো কিছুই হয় নাই। এখন তো উনি তো মানে হুকুমের গোলাম, উনি তো আর এক্সিকিউটিভ পাওয়ার আছে ঠিকই, তাহলে এখন যারা আছে তারা হুকুমের গোলাম বানাচ্ছেন, সিম্পল হিসাব। আমার ব্যাপারটা হলো সেটাই বললাম, যখন আপনার প্রত্যেকটারই দায়বদ্ধতা আছে, যদি আপনি ছোট থেকে শুরু করে একদম শীর্ষ পদ পর্যন্ত সবাই দায় নিতে হবে, আমার কথা হলো সেটা। সো সেই দায়িত্বপ্রাপ্ত যারা আগে ছিলেন তাদের অনেকেই এখনও আছে না। সো আমার মনে হচ্ছে ওই ছোট ছোট যে খাত থেকে বের করে আনা হোক, সবাইকেই যেন সেটার জবাবদিহিতার আওতায় আনা হয়, কাঠগড়ায় দাঁড় করানো হয়। প্লাস যেটা বললাম যে তারা এসব কাজের পাশাপাশি দেশের ক্রিকেটে এরকম একটা অস্থিরতা তৈরি করেছেন যে আসলে মানে দেখুন এই ব্যাপারগুলো অনেক সময় আড়ালে পড়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে। কালকে এই যে 137 উইকেট একটা বড় ব্যাপার, এটা একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি বড় হয়ে গেল যে শেষ দিকে যা হলো সেটাই কিন্তু চাপা পড়ে গেল, তাই না? সো এই ব্যাপারগুলো আবার দেখুন, এই 137 উইকেট যদি তারা করতে না পারেন ঠিক মতো, কিংবা এখানেও যদি ভবিষ্যতে গিয়ে দেখা যায় যে এখানেও কোনো 9-6 হয়েছে, তাহলে তো আসল উদ্দেশ্যটা চাপা পড়ে যাচ্ছে, তাই না? আমি এই কারণেই বলছি যে দেশের ক্রিকেটে এত কিছু হয়েছে, এত ইস্যুতে এত কিছু হয়েছে যে এগুলো আসলে মানে তাদেরকে মানে ওই যেটা বললাম যে মূল ব্যাপারটা ক্রিকেটে আড়ালে পড়ে যাচ্ছে। উইথ অল ডিউ রেসপেক্ট টু নাজমুল ভাই, তিনিও এটার পার্ট বলে আমি মনে করি যে তিনি এড়াতে পারবেন না যেহেতু আছেন। অবশ্যই এই জায়গায় আমি একটুখানি ছোট্ট কথা যোগ করতে চাই। সেটা হচ্ছে যে আমি এখানে থাকা অবস্থায় আমি মনে করি যে এখানে আমি কোনো ধরনের 9-6 হতে পারবে না। 9-6 হতে গেলে হয়তো আমার মাধ্যমে হবে না, অন্য কোনো ভাবে যদি হয়ে থাকে তাহলে সেটা আমি বলতে পারবো না। ব্যক্তিগত পর্যায়ে আপনার সঙ্গে যার দেখা সাক্ষাৎ নাই তারা কিন্তু আপনাকে অন্যরকম ভাবে ইন্টারপ্রিট করবে। ওইখানে অর্থ অনর্থের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো আমার মাধ্যমে হবে না এই কারণে বলছি আমি যে আমি সবসময় বলছি একটা জিনিস যে সিস্টেম ফলো করতে হবে। কারণ হচ্ছে যে আমরা একটা সিস্টেমকে যদি আমরা প্রপার জিনিসগুলি বিবেচনার মধ্যে নিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে সিস্টেম ফলো করলে অটোমেটিক্যালি আমার সিস্টেম বলে দেবে যে আমার এই জিনিসটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। তো আমি সিস্টেমের ভিতর দিয়ে আমার যেই অংশটা আমাকে টেন্ডারের ভিতর দিয়ে যেতে হবে আমার সেটা টেন্ডারের ভিতর দিয়ে আমি যাব, যেই অংশটা আমাকে টেন্ডার ছাড়া করতে হবে সেটা আমি টেন্ডারের ছাড়া করব, যেটাকে আমাকে ইমার্জেন্সি হতে করতে হবে সেটাকে আমি ইমার্জেন্সি করব, যেটাকে আমার সময় নিয়ে করতে হবে সেটাকে, এই সবগুলো যদি অনেকের পথে কাটা বিছিয়ে দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি। সেটা হতে পারে, জাস্ট একটু যোগ করি, আমি সবকিছু আড়াল হয়ে যাচ্ছে এটা দেখুন, উনার তো ফাইন্যান্স নিয়ে কাজ, তিনি কিন্তু আড়ালেই থাকতেন, আড়াল থেকে নিজের কাজ সুন্দর মতো করে যেতে পারতেন। কিন্তু উনি যে ফেসবুকে তামিম ইকবালকে নিয়ে লিখেছেন, কিন্তু ফিনান্স নিয়ে তিনি আলোচনায় আসেন নাই, তিনি কিন্তু ওই ব্যাপারটা নিয়ে আলোচনায় এসেছেন, তাই না? ব্যাপারটা হলো এই, যদি সবাই নিজের কাজগুলো করতো তাহলে এই ব্যাপারটা হতো। কিন্তু এই জায়গায় আমি আর একটু ছোট্ট কৈফিয়ত দিতে চাই, সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার কোন পেজ থেকে লিখিনি, আমি কিন্তু আমার নিজস্ব পরিচালকের কোন পেজ না অবশ্যই পারে। আমি আমার প্রোফাইলে আমার হাতে গোনা কয়েকজনের কাছে আমি একটা মতামত দিয়েছি, সেটা একজন ন্যাশনাল ক্রিকেটার যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার এখন যদি বলে যে আমিনুল ইসলাম বুলবুল, তার ব্যক্তিগত পেজে বলো আমিনুল ইসলাম বুলবুল বিসিবির দালাল, ইন্ডিয়ার দালাল, তাহলে কি সেটা ব্যক্তিগত ব্যাপার থাকে? একজন বোর্ড পরিচালকের এটা ব্যক্তিগত ব্যাপার বলে থাকতে পারে না বলে আমি মনে করি। এখানে ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত, এটা আমরা বুঝতে পারছি, এটা একটা বড় ডিবেটের ব্যাপার, আমরা আশা করি এটা ব্যক্তিগত পর্যায়ে আমরা আলাপ না করি। তবে যাই হয়েছে আমি তো বললামই যে কেউই হয়তোবা আমরা গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট বোর্ডও হয়তোবা
নিজেদের রেডিয়াসটা কতটুকু এটা আমরা নিজেরা একটু বোঝার সময় এখনো চলে যায়নি। আশা করি 12 তারিখের নির্বাচনের পর আমরা নতুন করে রিঅ্যাসেস করতে পারবো। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্ত। আগামী সপ্তাহে যখন আবারও ফিরবো তখন টি-20 বিশ্বকাপ কিভাবে চলছে বা কিভাবে হচ্ছে সেগুলোর আলোকপাত থাকবে। ধন্যবাদ সবাইকে।